আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা, ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রোজেন করা গমের রুটি ছিল, সেটা ভেজে সাথে ডিম ভাজি করে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সেদিন যে এতগুলো রুটি বানিয়েছিলাম, সেই রুটিগুলোর মধ্যে 2 প্যাকেট রুটি আজকে শেষ হয়ে গেল। আর একটা প্যাকেট আছে, সেখানে আর 12টা রুটি আছে, সেটা দেখা যায় আর 2-3 দিন যাবে। এতগুলো করে রুটি বানাই, তারপরও কেন জানি মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই কথাটা বলার একটাই অর্থ, তোমরা যদি মনে করো যে একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রত্যেক দিন একই পরিমাণ জিনিস নিয়ে শেষ করবা, তাহলে দেখবা একটা সময় ওই জায়গাটা একদম শূন্য হয়ে গিয়েছে। টাকা পয়সার ব্যাপারে কিন্তু ঠিক এটাই। তুমি যদি নির্দিষ্ট জমানো টাকার থেকে প্রতিনিয়ত খরচ করতে থাকো, একটা সময় দেখা যাবে সবগুলো টাকা শেষ হয়ে গিয়েছে, নতুন করে যদি সঞ্চয় করে না রাখো। এই তো ঝটপট সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আর আগের দিন রাত্রে শরীরটা একদম খারাপ ছিল, অনেকগুলো আদা রসুন ছিলেছি। এখন তো দেখা যাচ্ছে আমার কাজের বুয়াটা আর নেই, আর নতুন বুয়া খুঁজেও পাচ্ছি না ওইভাবে ভালোভাবে। এই জন্য দেখা যায় কাজের চাপটাও অনেক বেশি বেড়ে গেছে। 1 কেজি আদা রসুন ছিলে আমার অবস্থা একদম খারাপ। রাত্রে কোনোভাবে খেয়ে শুধু শুয়ে পড়েছিলাম। তাই সকালের নাস্তাটা সেরে ভাবলাম আগে থালা বাসনগুলো পরিষ্কার করে নিই। সিঙ্কটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখা যায় রান্নাটা করে মজা পাওয়া যায়। আর অনেকগুলো থালা বাসন এক গাদা হয়ে থাকলে দেখা যায় রান্না করতে একদম বিরক্ত লাগে। আসলে একা হাতে সংসারের সম্পূর্ণ কাজ করা, এটা আসলে অনেক কষ্ট। যদি হাজব্যান্ডরা একটু হেল্প করে তাহলে অনেক বেশি উপকার পাওয়া যায়। দেখা যায় তারাও তো সারাদিন বাইরে কাজ করে, তারপরও যদি তারা তাদের সাধ্যমতো কিছুটা হেল্প করে তাহলে দেখা যায় সংসারের কাজটা অনেক বেশি এগিয়ে থাকে। আর এখন এই শীতের মধ্যে জামাই বেটারা তো পানি নাড়তেই চায় না। আজকে দুপুরের জন্য রান্না করব বাগারি মাছ, একদম মাংসের মতো করে মাছটা রান্না করব। এইভাবে আমার কাছে বাগারি মাছটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। মাছের পিসগুলো বেশ বড় বড়ই ছিল, তাই ভাবলাম কেটে ছোট ছোট করে নিই, তাহলে দেখা যাবে যে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকবে। এখানে আমি বাগারি মাছের জন্য পেঁয়াজ, আলু সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাথে মাংসের মধ্যে করে যেহেতু রান্না করব, তাই সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে যারা বাগারি মাছটা রান্না করে খাওনি, প্লিজ একবার খেয়ে দেখো, অসম্ভব রকম মজা লাগে। দেখা যায় তুমি খাচ্ছ মাছ, ফ্লেভারটা আসবে অসম্ভব স্বাদের একটা রান্না। ইউটিউবে এক আপু বলেছিল, তার দেখা দেখি এভাবে রান্না করেছি। আমি তো সেই আপুটার রেসিপি ফলো করে পরপর 2 দিন এভাবে রান্না করলাম। মাশাআল্লাহ, আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আসলে শেখার অনেক কিছুই আছে জীবনে। দেখা যায় যেটা আমরা জানি না বা ওইভাবে ট্রাই করিনি, দেখা যায় ওইভাবে ট্রাই করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিছুটা আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখন উপরে ভাজা গরম মশলাগুলো দিয়ে রেখে নামিয়ে নেব। আর ইদানিং আমার বাবুটা খুব বেশি বিরক্ত করছে, ও চাই না যে আমি রান্নাঘরে ঢুকি, ও চাই সারাক্ষণ ওর সাথে খেলে। দেখা যায় রান্নাঘরে আসলে কান্নাকাটি করে, নয়তো রান্নাঘরে চেয়ার নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর এইদিকে ভাবলাম যেহেতু 31st নাইট আসছে, তো গ্রিলটা তার আগেই করে ফেলি। সেদিন আমার যে বক্সটা ভেঙেছিলাম সেখান থেকে 10,900 টাকা পেয়েছি। জামাই আবদার করেছিল যে তাকে যেন গ্রিল খাওয়ানো হয়, এই জন্য বাসায় গ্রিলটা করে খাওয়াচ্ছি। গ্রিল করার জন্য 2 পিস রেখে দিয়েছিলাম, আর বাকি মুরগির মাংসটুকু রান্না করে খাওয়া হয়েছে। আর ছোটো ছোটো পিস করে ভাজি করে একদিন বিকেলের নাস্তায় খাওয়া হয়ে গিয়েছে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে গ্রিলটা করি। এখানে আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে 1 টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি। আর মুরগির মাংসগুলো অবশ্যই
পিস পিস করে নিতে হবে, পুরোটা কাটা যাবে না, যেন ভিতরে মশলা ঢোকে ওইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। সেই সাথে এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, সাথে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। সবগুলো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। এখন বলে রাখি, তোমাদের বাসায় যাদের মানে টক দইটা থাকবে তারা এখানে 2 চামচের মতো টক দই ব্যবহার করবে। আমার বাসায় টক দই ছিল না, তাই আমি জাল দেওয়া লিকুইড গরুর দুধ 2 চামচ ব্যবহার করেছি। সবগুলো একসাথে খুব ভালোভাবে চটকে মেখে নেব। সবগুলো যখন মাখানো হয়ে যাবে তখন মাংসের গায়ে হলুদ দিয়ে দেব। খুব ভালোভাবে আলতো করে হাতে মেখে গায়ে হলুদটা দিতে হবে। আর যেখানে পিস পিস করে একটু কেটে নিয়েছো ভিতরে হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো দিতে হবে, যেন গ্রিলটা অনেক বেশি মজা লাগে। যখন মুরগির মাংসের গায়ে খুব সুন্দরভাবে গায়ে হলুদটা দেওয়া হয়ে যাবে তখন 30 মিনিট রেস্টে রেখে দেব। ফিরছে 30 মিনিট পর। এই গ্রিলটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে। আর আমি এটা ননস্টিকের একটা মার্বেল কোটিং সেটের মধ্যে করব। যদিও এটাতেই করব, কিন্তু পরবর্তীতে আরেকটা কড়াই ব্যবহার করব, যেন গায়ে খুব সুন্দরভাবে পোড়া পোড়া একটা দাগ আসে। মুরগির মাংসের পিস 2টা কড়াইতে দেওয়ার পর একদম মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট এক পাশ ভেজে নেব। যখন এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে অন্য পাশ দিয়ে দেব। আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট চুলায় খুব ভালোভাবে দুপাশ ভেজে নিয়েছি। যখন দুপাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর এই মার্বেল কোটিং সেটেরগুলোতে ওইভাবে কিন্তু পোড়া পোড়া ভাবটা আসে না, সামান্য একটু আসে, ফুলফিলভাবে আসে না, কিন্তু উপরে একটু পোড়া পোড়া হলে বেশি মজা লাগে। এই জন্য আমি ঢালাই করা একটা কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দুপাশ খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। একটা যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দিলে দেখা যায় একটু চারদিকটা ব্রাউন কালারটা খুব সুন্দরভাবে আসে। যারা কয়লার গন্ধ বা স্মোকি একটা ফ্লেভার নিয়ে আসতে চাও তারা কয়লা সামান্য পুড়ে উপরে একটু সরিষার তেল দিয়ে দেখা যায় ভিতরে রেখে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। সেই সাথে আমি একটা টেকার সাহায্যে চাপ দিয়ে ধরে ধরে খুব ভালোভাবে 2 পাশটা ভেজে নেব। আর এ পর্যায়ে এসে যারা চুলার উপর সরাসরি দিয়ে ভাজতে চাও তারা দেখা যায় একটা ছাঁকনির মধ্যে দিয়ে চুলার উপর রাখলেই চারদিকে একদম কালো কালার চলে আসবে। আমার ঢালাই করা কড়াই ছিল বিধায় আর ওইভাবে ছাঁকনির মধ্যে দেইনি। আজ বিকালে নান করব, সেই সাথে গ্রিল, এটা দিয়ে বিকালের নাস্তাটা সেরে নেব।
আমার আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।